আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, ছাত্র জনতার ঢল, দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস অন্তর্বর্তী সরকারের। নানা ছুতোয় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। ধর্ম দিয়ে বিভাজন কাম্য নয় বললেন মির্জা ফখরুল। দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা, তীব্রতা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস, সতর্ক থাকার পরামর্শ। এবং এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ছাত্র জনতা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার উত্তাল শাহবাগ, যেন ফিরে এসেছে 2024 সালের জুলাই মাস। শুক্রবার বিকেলে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন ছাত্র জনতা। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলনকারীরা বলেন, গেল 16 বছরে আওয়ামী লীগ গুম খুনের রাজনীতি করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। বিগত 17 বছরে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে তারা। শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার দেশপ্রেমিক আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করে জেলে বন্দী করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনাদের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়, এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। এর আগে একই দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অদূরে গণজমায়েত কর্মসূচি আয়োজন করা হয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের আগে রাজপথ ছাড়বেন না তারা। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই, আহতদের আত্মনাদ পৌঁছায় নাই। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে, শাহবাগ আমরা অবরোধ করে রাখবো। শাহবাগ থেকেই দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হচ্ছে বলেও জানানো হয় গণজামায়াত কর্মসূচি থেকে। আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলছে সরকার। এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে, আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখার কথা উল্লেখ করে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। সরকার জানায়, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে তারা অবগত। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের সহযোগীদের দেশ থেকে পালাতে সহযোগিতা করছে, এমন অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, নির্বাচন বিলম্বের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন কাম্য নয়। ইস্টার পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। থেকে 3 জনে একজন। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে গেল 17 বছরে কমিউনিটির উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন খ্রিস্টান ফোরামের নেতারা। সংখ্যালঘিষ্ঠ ও আদিবাসী হয়ে থাকার বঞ্চনা থাকবে না, ভয়ভীতি, অত্যাচার, নির্যাতন, অপমৃত্যু। এ সময় ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানের সাড়া আপনারা স্থান থেকে ভূমিকা পালন করবেন। তারেক রহমান যেটা বলেছেন, সকলের সম্মিলিত একটা ইনক্লুসিভ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। দেশনায়ক তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা দিতে পারি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শীর্ষস্থানে পৌঁছবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিয়ে বিভাজন কখনোই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। বলেন, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধান সময় উপযোগী সংস্কারের কোন বিকল্প নেই। ভবিষ্যতে দেশ যেন গণতন্ত্র থেকে বিচ্যুত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী সুরাইয়া মুন্নীর। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নী, চাচ্ছি যে এখন প্রায় হাজার হাজার ছাত্র এবং শিক্ষার্থী এবং জনসাধারণ সবাই একই সাথে জড়ো হয়েছেন একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তাদের একটাই চাওয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আর এই দেশের মাটিতে ফিরত আসতে না পারে, এবং সেই সঙ্গে তারা জোরালো দাবি জানিয়েছেন যেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়। এই দাবিতে তারা এখন একসাথে হয়েছেন। কিছুক্ষণ আগে আমি যে হলো আহতরা তাদের সাথে কথা বললাম। তারা আমাকে জানিয়েছেন যে তারা এই পর্যন্ত অনেক অপেক্ষা করেছেন, কিন্তু কোনো মতে তাদের অত্যাচারে বা হচ্ছে না, কোনো সুরাহা হচ্ছে না। তারা সেই পাশবিক নির্যাতনের এখনো সাক্ষী তারা বহন করে চলেছেন। তারা একই সঙ্গে বলতে চাচ্ছেন যে তাদের এই কষ্টের যেন বিচারটা হয়, এবং এই বিচারের পক্ষেও তাদের একটাই স্লোগান ছিল যে কোনো মতে যেন এই দেশের মাটিতে আর আওয়ামী লীগকে স্থান যেন না দেওয়া হয়। তারা
এখন থেকে লাগাতার কর্মসূচিতে যাবে। কোনো মতে আওয়ামী লীগ যতক্ষণ নিষিদ্ধ না হবে তারা এই শাহবাগ প্রান্তরে অবস্থান করবেন এবং তাদের সাথে শুধুমাত্র বিএনপি আর বাম দল ছাড়া সবাই তাদের সাথে একাত্মতা জানিয়েছেন। ছোট ছোট সব দল তাদের সাথে একাত্মতা জানিয়েছেন। তারা তাদের একটাই দাবি ছিল যে জুলাই যারা আহত হয়েছে তারাও যেন এখানে এসেছেন। আপনি হয়তো দেখে থাকবেন যে এখানে বেশ কিছু শহীদের বাবা মাও এসেছেন। তারা একই সঙ্গে এই দাবিতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ জুড়ে আন্দোলন চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুরাইয়া মুন্নী। দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপপ্রবাহের তীব্রতা গতকালের চেয়ে বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে আগামী 72 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায়। আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা 42-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়। উন্মুক্ত স্থান ও ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনার সময় মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হবার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বললেন, লোকবল ও অর্থ সংকটে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নীর রিপোর্ট। মিরপুরের পশিকা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ। ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝাতে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধ কারণে সময় আমাকে সমস্যা হয়। পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাথগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসটিএসএন নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো এসটিএসসি থাকবে না। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। এবার ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারতের 3টি সামরিক স্থাপনায় পাক সেনারা হামলা চালিয়েছে এমন দাবিতে ভাসছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া রাজস্থান থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকেরও দাবি করেছে ভারত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উল্টো ভারতকে এবার সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান। এদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। আর সংঘাত নিরসনে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাক ভারত উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই
পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক হামলার অভিযোগ করে চলেছে ভারত। পাকিস্তানি সেনারা ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের এ দাবি নাকচ করে বলেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় পাকিস্তানের নয়। ভারতের রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া পাকিস্তানের 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটক ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করে ভারতের কাছে এর উপযুক্ত প্রমাণ চেয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। একে ভারত নাকচ করলেও বিবিসি ভেরিফাই এর প্রমাণ পেয়েছে। বিবিসির তথ্য মতে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানি হামলার প্রোপাগান্ডার প্রেক্ষিতে ভারতকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অন্যদিকে চলমান এ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পাক ভারত সংঘাতের উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়া সংঘাত নিঃসরণে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ধানের সবজি বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারেই বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম। আর নতুন বোরো ধানের বদৌলতে স্বস্তি ফিরেছে চালের বাজারে। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের তপ্ত রোদে রাজধানীর বাজার জুড়েই গ্রীষ্মকালীন সবজির দাপট। থরে থরে সাজানো হরেক রকম সবজি। এসব সবজিতে চোখ জুড়ালেও স্বস্তি নেই ক্রেতার মনে। বরবটি, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, কচুরলতি সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট একটি লাউও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এটার দাম সর্বোচ্চ 40 টাকা বা 50 টাকা হওয়া ছিল, কিন্তু লাউটার দাম 80 টাকা। এই যে আমি ডাটাটা নিলাম, এটা 20 টাকা বা 30 টাকা হলে ঠিক ছিল। ডাটার দাম 40 টাকা জানছি আমি। যে পেঁপের কেজি আগে খাইছি 40 টাকা 30 টাকা, এটা এখন 100 টাকা। ম্যাক্সিমাম সবজিগুলো আমাদের দেশীয় সবজি। তারপরে মূল্য বৃদ্ধির এই যে কারণ, বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা। পাড়া মহল্লায় এ দাম আরেকটু বেশি। রাহিয়ালারা যখন বিক্রি করবে তারা তো কিছু মুনাফা আদায় করবেই। আমরা 55 টাকা কেজি খুচরা বিক্রি করি, কিছু কি 50 টাকা পাইছে? পাইতেছে না কিন্তু। আবার ফার্মের মুরগির বাদামি ও সাদা রঙের ডিমের দাম ডজনে বেড়েছে অন্তত 10 টাকা। আগে 40 টাকা হালি ছিল, মানে 5-6 দিন আগে, এখন 10 টাকাতে বাড়ছে। সাদা ডিমটা ডজন ছিল 110, এখন 120 হয়েছে, অর্থাৎ 10 টাকা বাড়ছে। এদিকে গরু খাসির মাংস যথাক্রমে 780 ও 1000 টাকা থেকে 1200 টাকায় স্থির আছে। আর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। ব্রয়লার মুরগিটা আপনার 170 টাকা 75 টাকা মুরগি দাম আছে, মানুষ খাইতেছে। লেয়ার বেচতে আছে 300, গ্যাসের সপ্তাহ আছে 310। এদিকে নদীমাতৃক দেশেও মাছের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। মাছের মধ্যে একটা সিন্ডিকেট, না হলে এত ডিফারেন্স হবে কেন? চাষের মাছ 200 টাকা 250 টাকা, নদীর মাছ 1200-1600 টাকা কি জন্য হবে? আমরা যে মাছে ভাটা বাঙালি, এটা আমরা ভুলে গেছি অলমোস্ট। 400-500 গ্রামের ইলিশ মাছের দাম এখন প্রায় 2000 টাকা কেজি। তবে এত কিছুর ভিড়ে স্বস্তির খবর হলো নতুন বোরো ধানের কল্যাণে নিম্নমুখী চালের বাজার। নতুন ধান আসছে না, এমন তো কুমারী কথা, আর কুমারী গেছে গা, কেজিতে প্রায় 10-15 টাকা কেজিতে কমছে। বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কিন পেরুভিয়ান ধর্মযাজক রবার্ট প্রেভোস্ট। তিনি নতুন পোপ হিসেবে নাম নিয়েছেন লিও চতুর্দশ, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনা ও আদর্শিক অবস্থান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয় তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়, যার অর্থ ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। সেই সাথে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। এবার ক্যাথলিক চার্চের 267তম পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তিনি পোপ লিও চতুর্দশ নামে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্যাথলিক চার্চের 2000 বছরের ইতিহাসের এ প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 70টি দেশের 133 জন কার্ডিনাল। ভ্যাটিকানে অনুষ্ঠিত কনক্লেভের দ্বিতীয় দিনে 133 জন কার্ডিনালের মধ্যে 2/3 বেশি ভোট পেয়ে নির্বাচিত হন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন 4 বার ভোট দেন কার্ডিনালরা। যে কার্ডিনালদের বয়স 80 বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, ছাত্র জনতার ঢল, দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস অন্তর্বর্তী সরকারের। নানা ছুতোয় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ তারেক রহমানের। ধর্ম দিয়ে বিভাজন কাম্য নয় বললেন মির্জা ফখরুল। দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা, তীব্রতা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস, সতর্ক থাকার পরামর্শ। এবং এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।